প্রিয় ছাত্রছাত্রী, আশা করি তোমরা সবাই ভালো আছো। তো তোমাদের স্কুল যে কবে খুলবে সেটা তো এখনো বলা যাচ্ছে না, আমরা অনিশ্চিত এখনো। তাই আমরা কী করবো, এভাবে পড়াশোনা চালিয়ে যাই। তো আজকে আমরা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে 15 নম্বর চ্যাপ্টার, চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল নির্ণয়। এখানে অবশ্য ত্রিভুজের ক্ষেত্রফল ও পরিসীমা আছে, তবুও আমরা আগে আমি চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমাটাই আমি আগে করাচ্ছি, কারণ চতুর্ভুজের মনে করো আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এগুলো ক্ষেত্রফল এবং পরিসীমা এগুলো তোমরা ছোটো ক্লাসেই করেছো, তাই তোমাদের জানা জিনিস আছে বলেই আমি চতুর্ভুজটা আগে শুরু করছি। তারপর চতুর্ভুজের ক্ষেত্রফল পরিসীমা শেষ হলে আমাদের আমি ত্রিভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলো করাবো। তো এখন আমাদের যে চতুর্ভুজ করবো আমরা, তার চতুর্ভুজ কত রকম হতে পারে সেটা দেখো। চতুর্ভুজ কত রকম হয়? চতুর্ভুজ হচ্ছে, এক নম্বর হচ্ছে আয়তক্ষেত্র, 2 নম্বর বর্গক্ষেত্র, 3 নম্বর সামান্তরিক, 4 নম্বর রম্বস, 5 নম্বর হচ্ছে ট্রাপিজিয়াম। এই 5 রকমের যে চতুর্ভুজ আমরা জানলাম, সেই চতুর্ভুজের পরিসীমা এবং ক্ষেত্রফলগুলো কি করে করতে হয় তার আমরা ফর্মুলাগুলো এখন জানার চেষ্টা করব একে একে। 1 নম্বর প্রথমে আমরা যেটা করবো সেটা হচ্ছে আয়তক্ষেত্র। আমরা আলোচনা করছি আয়তক্ষেত্র। 1 নম্বর চতুর্ভুজ। তো আয়তক্ষেত্রটা দেখতে কি? আয়তক্ষেত্র হচ্ছে এরকম, মানে ব্ল্যাকবোর্ডটা একটা আয়তক্ষেত্র, তোমরা জানো এগুলো, তবু ফর্মুলার জন্য আমি বলছি। এ হচ্ছে একটা আয়তক্ষেত্র, যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান, সমান্তরাল, আর কি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে, অর্থাৎ এই এক একটা কোণ সবই থাকবে তোমার 90 ডিগ্রি করে। আর বাহুগুলো ধরো এটা যদি এ বি সি ডি হয়, তাহলে এ বি ইকুয়াল টু হবে বিসি, আর বিসি ইকুয়াল টু এডি, অর্থাৎ এই বাহু সমান ও সমান্তরাল হবে, বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং প্রত্যেকটা কোণে হবে 90 ডিগ্রি করে। তো আয়তক্ষেত্রে আমরা কি বের করব? আয়তক্ষেত্রে যে জিনিসটা বের করবো সেটা হবে তোমার পরিসীমা। প্রথম আমরা বের করবো আয়তক্ষেত্রের পরিসীমা। পরিসীমা বলতে আমরা কি বোঝাবো? এই একটা আয়তক্ষেত্র, তাহলে এই আয়তক্ষেত্রের পরিসীমা কোনটাকে আমরা পরিসীমা দেখো। আয়তক্ষেত্রের পরিসীমা মানে 4-5টা, অর্থাৎ এ বি, বিসি, সিডি, ডিএ, এটুকুটা হচ্ছে তোমার পরিসীমা। তাহলে পরিসীমা ইকুয়াল টু, তাহলে আমরা দৈর্ঘ্য বলবো, যেটা লম্বা দিকটা সেটাকে আমরা বলি দৈর্ঘ্য, আর চওড়া যেটা অর্থাৎ ব্রেড যেটা সেটাকে আমরা যদি বি ধরি, তাহলে পরিসীমার সূত্রটা কি হবে? যে আমরা এখানে দেখো, এটা যদি এ হয় তাহলে এটাও এ হবে, এটা যদি বি হয় তাহলে এটাও বি হবে, এইটুকুটা, আর এটা এইটুকুটা। তাহলে কি হচ্ছে পরিসীমার সূত্রটা? কি হচ্ছে? বি প্লাস এ প্লাস বি প্লাস সি, তাই না? এখানে এ ইকুয়াল টু আমরা ধরেছি দৈর্ঘ্য, আর বি ইকুয়াল টু যদি প্রস্থ ধরি, তাহলে পরিসীমা ইকুয়াল টু দাম এত একক। তো এখানে দেখো, তাহলে কি হচ্ছে? দুবার করে আছে 2 অফ এ প্লাস বি, অর্থাৎ আমরা লিখতে পারি যে আয়তক্ষেত্রের পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, অর্থাৎ এটা মনে রাখলেও হবে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, মনে রাখবে। 1 নম্বর সূত্র গেল পরিসীমার সূত্র। এবার আয়তক্ষেত্রের আমরা কি জানবো? ক্ষেত্রফলের সূত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কি হবে? আমরা কিন্তু এটা আয়তক্ষেত্র নিয়ে আলোচনা করছি। আয়তক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু কি? ক্ষেত্রফল কোন জিনিসটাকে আমরা বলবো? পরিসীমা বলছি আমরা 4-5টা। এটা যদি একটা বাগান বা জমি যদি হয়, তাহলে সেই জমি বা সেই বাগানের 4-5টাকে
যদি তার দিয়ে ঘিরে দাও তাহলে সেই টোটাল কতটা তার লাগছে এই টাইপের অঙ্ক তোমরা পাবে করতে গিয়ে। তো এই 4-5টাকে বলছি আমরা পরিসীমা। আর ক্ষেত্রফলটা কি? ক্ষেত্রফল হচ্ছে যতটা জায়গা জুড়ে আছে সেই বাগান বা জমিটা, সেটাই হচ্ছে ক্ষেত্রফল। সেটা হচ্ছে কীরকম ব্যাপারটা দেখো, এটা যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এ বি সি ডি যদি একটা আয়তক্ষেত্র হয় তাহলে এই ব্যাপারটা, এই যে গোটা জিনিস, এই মাঝের টুকুটা এ বি সি ডি, এই যে একটা আয়তাকার চিত্র আছে তার ভেতরের পোর্শনটুকুটাই হচ্ছে আমার ক্ষেত্রফল। তাহলে ক্ষেত্রফলের সূত্রটা কি হচ্ছে, আমরা আগে বলেছি যে দৈর্ঘ্যটাকে ধরেছি এ আর প্রস্থটাকে যদি আমরা বি ধরি তাহলে ক্ষেত্রফল হবে কি? ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তোমরা ছোট ক্লাসে করেছো দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এ ইন্টু বি। এটার একক কি হবে? ক্ষেত্রফলের একক হবে দৈর্ঘ্যের একক যা ইন্টু প্রস্থের একক। অর্থাৎ যদি সেমি থাকে একক তাহলে সেমি ইন্টু সেমি। আচ্ছা, এটাকে আমরা প্রথমে লিখবো বর্গ একক। যদি এ ইকুয়াল টু যদি সেমিতে যদি হয় আর বিও যদি সেমিতে যদি হয় তাহলে এই এককটা কি হবে? তাহলে এ বির এককটা কি হবে? সেমি ইন্টু সেমি, অর্থাৎ সেমি ইন্টু সেমি। তোমরা একক পড়ার সময় তোমরা দেখেছো যে এই যে সেমি ইন্টু সেমিকে আমরা কি লিখি? সেমি স্কোয়ার বা বর্গ সেমি লিখতে পারি। তাহলে এটাকে আমরা আবার লিখতে পারি, এটাকে আমরা লিখতে পারি সেমি স্কোয়ার, সেমি স্কোয়ারে লিখতে পারি। আর যদি এটা যদি মিটারে যদি থাকে তাহলে এটাকে মিটার স্কোয়ার লিখতে পারি বা বর্গ মিটার লিখতে পারি। আচ্ছা, এরকম ক্ষেত্রফলের এককে কিন্তু বর্গ কথাটা আসবে। কেন আসবে? যে সেমি দুবার আসছে সেই জন্য, অর্থাৎ এককটা দুবার আসছে সেই জন্য এককে মানে ক্ষেত্রফলের এককে বর্গ কথাটা লিখতে হয়। বর্গ যদি লিখতে যদি মানে টাইম যদি মনে করো বেশি লাগছে তাহলে সেমি স্কোয়ার লিখবে। মিটারে যদি এককটা থাকে এবং বিয়ের একক যদি মিটারে হয় তাহলে এটাকে লিখবে মিটার স্কোয়ার, এরকম করে লিখবে। আর এখানে এককগুলো মিটার, আর এখানে পরিসীমার তো একক, শুধু একক সেমি থাকলে তুমি সেমি লিখবে, আর মিটার থাকলে মিটার লিখবে। ক্ষেত্রফলের ক্ষেত্রে এরকম স্কোয়ার আসবে। এই গেল তোমার ক্ষেত্রফলের সূত্র, অর্থাৎ আয়তক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। এই গেল আয়তক্ষেত্রের 2 নম্বর। আর আয়তক্ষেত্রের 3 নম্বর আরেকটা জিনিস জানতে হবে, অনেক সময় আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করতে দেয়। ধরো এটা একটা আয়তক্ষেত্র আর এ বি সি ডি একটা আয়তক্ষেত্র। এই আয়তক্ষেত্রের ধরো তোমাদের কর্ণের দৈর্ঘ্য বের করতে দিল। কর্ণ মানে জানো যে এখানে এসি আর এদিক দিয়ে যদি টানো তাহলে বিডি দুটো কর্ণ হবে। আমি একটা বের করেছি, যদি মনে করে এসি কর্ণের দৈর্ঘ্য কত সেটা তোমাকে বের করতে হবে। আয়তক্ষেত্রের কর্ণ 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 ইকুয়াল টু তাহলে কি হবে? এটাকে যদি তুমি ধরো এ আর এটাকে যদি বি ধরো আর সি যদি ধরো কর্ণ, অর্থাৎ কর্ণ যদি সি হয় তাহলে কর্ণের সূত্রটা কি হবে? তোমরা দেখো এ বি সি একটা সমকোণী ত্রিভুজ। পিথাগোরাসের সূত্র অনুযায়ী তোমরা জানো যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার হবে, অর্থাৎ অতিভুজের স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে লম্বের স্কোয়ার প্লাস ভূমির স্কোয়ার। তাহলে কর্ণ ইকুয়াল টু রুট ওভার এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, বা এটাকে এ মানে আমরা আগেই ধরে নিয়েছি এখানে দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থের স্কোয়ার বা রুট। এরকম করে কর্ণের দৈর্ঘ্য অনেক সময় বের করতে দেয়। এ গেল আয়তক্ষেত্র সংক্রান্ত যে সূত্রগুলো সেগুলো। আচ্ছা, তাহলে আমরা আয়তক্ষেত্রের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত সূত্রগুলো জানলাম। এবার 2 নম্বর যে চতুর্ভুজ আছে সেই চতুর্ভুজের আমাদের 1 নম্বরটা হয়ে গেল। 2 নম্বর হচ্ছে যেটা, সেটা আমরা বর্গক্ষেত্র। বর্গক্ষেত্রটা কিরকম সেটা আমাদের এখন জানতে হবে। এখন আমরা যেটা আলোচনা করছি সেটা হচ্ছে বর্গক্ষেত্র নিয়ে। বর্গক্ষেত্র কি? যে চতুর্ভুজের 4টি বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি করে হবে, সেটাই হচ্ছে তোমার বর্গক্ষেত্র। এটা ছোটবেলায় তোমরা পড়েছো, তবুও আরেকবার একটু স্মরণ করতে হবে তোমাদেরকে। আচ্ছা, বর্গক্ষেত্র তার কি হয়? প্রত্যেকটা বাহুই সমান এবং কোণগুলো হয় 90 ডিগ্রি করে। তাহলে এখানে ধরো এ বি সি ডি হচ্ছে একটা বর্গক্ষেত্র যার প্রত্যেকটা বাহুই সমান, অর্থাৎ এই
চারটে বাহুই সমান এবং প্রত্যেকটা কোণ হয় 90 ডিগ্রি করে। তাহলে এখানে দেখো, ধরো তাহলে প্রত্যেকটা বাহুই সমান, মানে হচ্ছে প্রত্যেকটা ধরে নিলাম a করে। তাহলে এক্ষেত্রে বর্গক্ষেত্রের তাহলে পরিসীমাটা কি, পরিসীমার সূত্র কি? আচ্ছা, a ইকুয়াল টু ধরে নিয়েছি বর্গক্ষেত্রের বাহু, বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, এটা ধরে নিয়েছি। সূত্র তোমাদের সংক্ষেপে মনে রাখার জন্য এই বিগুলো যদি ইউজ করো তাহলে তুমি বলবে না কখনো। তাহলে বর্গক্ষেত্র হচ্ছে পরিসীমা, বর্গক্ষেত্রের পরিসীমা মানে তোমরা জানোই 4-5টা। তাহলে এ এ এ 4টা এ আসছে, তাহলে কি হচ্ছে এ প্লাস এ প্লাস এ প্লাস এ, এত একক। তাহলে এখানে আমরা লিখতে পারি 4a, এত একক। এটাকে লিখতে পারি 4 ইন্টু 1, এটাকে লেখা যায় 4 ইন্টু 1। এই হলো পরিসীমা। পরিসীমা মানে হচ্ছে এ বি বিসি সিডি আর ডিবি, 4-5টা। এবার ক্ষেত্রফল একইভাবে আমরা যখন ক্ষেত্রফল বের করব তখন একই রকম ভাবে কি করব, এই একটা বর্গক্ষেত্র, তার ক্ষেত্রফল ঠিক আয়তক্ষেত্রের মতোই। ক্ষেত্রফল হচ্ছে এই ভেতরটুকু যা আছে সেটাই। তাহলে বর্গক্ষেত্রের ক্ষেত্রফল, ক্ষেত্রফলের সূত্রটা কি আমরা দেখেছি আয়তক্ষেত্রের ক্ষেত্রে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তো বর্গক্ষেত্রও কিন্তু একটা আয়তক্ষেত্র, অর্থাৎ যে আয়তক্ষেত্রের বাহুগুলো সমান হচ্ছে সেটাই বর্গক্ষেত্র। তাহলে এই ক্ষেত্রে বাহুগুলো সমান হচ্ছে, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ সমান হয়ে যাচ্ছে। তাহলে দৈর্ঘ্য ইন্টু দৈর্ঘ্য হয়ে যাচ্ছে, এ আর বি ইকুয়াল হয়ে যাচ্ছে। সেই জন্যই এটাকে আমরা কি করব, যে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে এ ইন্টু বি, অর্থাৎ এ স্কোয়ার, বা এটাকে আমরা লিখতে পারি বাহু স্কোয়ার। যার যেটা মনে থাকবে, যেভাবে মনে রাখবে সেভাবে মনে রাখবে। এটা কিন্তু এটা হলো বর্গ একক। আবার বারবার বলছি তোমাদের যে একক যা থাকবে, সেমি থাকলে সেমি স্কোয়ার বা বর্গ সেমি লিখবে, মিটার থাকলে মিটার বা বর্গ মিটার লিখবে। কেন বর্গ লেখা হয় সেটা আমি বলেছি। এ গেল বর্গক্ষেত্র। এবার আচ্ছা, এবার অনেক সময় থাকে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য বের করা, যেরকম তোমরা আয়তক্ষেত্রে কর্ণের দৈর্ঘ্য বের করেছো, একই রকম ভাবে এখানে দেখো বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সূত্রটা একটু মনে রাখবে, না করলেও হবে, তবুও তোমরা একটু মনে রাখার চেষ্টা করবে তাড়াতাড়ি অঙ্ক করার জন্য। আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এ বি সি, যে একটা চতুর্ভুজ, তার কর্ণ হচ্ছে তোমার কর্ণ এসি, একটা কর্ণ ধরলাম, আরেকটা বিডি হবে। তাহলে এই এসি কর্ণের দৈর্ঘ্য কত হবে, এটা এ আর এটা এ, আর তাহলে কর্ণটা কত হবে, এটাকে যদি করো তাহলে কর্ণ ইকুয়াল টু একই রকম ভাবে ইকুয়াল টু হবে রুট ওভার এ স্কোয়ার প্লাস এ স্কোয়ার, দুটো স্কোয়ার, তাহলে কি হচ্ছে 2a স্কোয়ার তার রুট। এবার দেখো এখান থেকে এর রুট যদি উঠে যায়, এ স্কোয়ারের তার উপর স্কোয়ার আছে, তাহলে এ রুট 2। এই সূত্রটা মনে রাখবে যে বর্গক্ষেত্রের কর্ণ ইকুয়াল টু এ রুট 2। এটুকু। আচ্ছা, এর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত সূত্র জানলাম। এবার 3 নম্বর চতুর্ভুজ হচ্ছে সামান্তরিক। সামান্তরিক কাকে বলে সেটা আমাদের আগে জানতে হবে। প্রথমে সামান্তরিক, এ ধরো এ বি সি ডি একটা চতুর্ভুজ, তাহলে আমরা সামান্তরিক কাকে বলবো? তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান এবং সমান্তরাল এবং কোণগুলো সমকোণ নয়, অর্থাৎ আয়তক্ষেত্রের মতোই দেখতে। আয়তক্ষেত্রের মধ্যে কি ছিল, সব কোণগুলো ছিল 90 ডিগ্রি করে, কিন্তু এখানে কোণগুলো কিন্তু 90 ডিগ্রি নয়। তাহলে যে চতুর্ভুজের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল এবং কোণগুলো 90 ডিগ্রি নয়, সেই ধরনের চতুর্ভুজকে বলছি আমরা সামান্তরিক। তাহলে এ বি সি ডি হচ্ছে একটা সামান্তরিক, যা দেখো বিসি আর হচ্ছে তোমার এডি সমান, তেমনি এবি আর বিসিও সমান। তাহলে এই ক্ষেত্রে আমরা কি করব, পরিসীমা। তাহলে সামান্তরিকের পরিসীমা আমরা কি করব, তাহলে এটাকে যদি আমরা ধরি এ আর এটাকে যদি বি ধরি, তাহলে এখানে দেখো যে এর পরিসীমা, সামান্তরিকের পরিসীমা ইকুয়াল টু কি লিখবো, পরিসীমা মানে ওই 4-5টার যোগফল, মানে ঠিক আয়তক্ষেত্রের মতো। এখানে দৈর্ঘ্য প্রস্থ না বলে আমরা লিখবো 2 ইন্টু এ প্লাস বি,
বা এ বি এখানে কি 2 ইন্টু এখানে সন্নিহিত বাহু বলবো আমরা, এ বি এবং বিসি কে বলবো আমরা সন্নিহিত বাহু। তাহলে সন্নিহিত বাহু দ্বয়ের যোগফল, সন্নিহিত বাহু দ্বয়ের যোগফল অর্থাৎ 2 ইন্টু এ প্লাস বি, এত একক। সেমি থাকলে সেমি দেখবে, মিটার থাকলে মিটার। এই গেল পরিসীমা। 2 নম্বর হচ্ছে এর ক্ষেত্রফল। ক্ষেত্রফল এই সূত্রটা তোমাদের কাছে নতুন, এটা এখন জানবে যে কি করে এখানে ক্ষেত্রফল, সমান্তরালের ক্ষেত্রফল কত হবে। তাহলে এখানে আমরা একটা জিনিস দেখবো, এসি হচ্ছে কর্ণটানে, পিডিও কর্ণটানা যায়, আমি এসি কর্ণটা পেয়েছি। তাহলে এখানে দেখো আর একটা উচ্চতা টানবে। উচ্চতাটা কি? সমান্তরিকের উচ্চতা কাকে বলে? উচ্চতা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মানে মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেটাই হচ্ছে তার উচ্চতা। এখানে এটাকে যদি ই ধরি, এটাকে এই বিন্দুর উচ্চতা ধরি, এই উচ্চতা যদি ধরি, তাহলে সামান্তরিকের ক্ষেত্রফল এর সূত্রটা আমরা এখন বের করব। তাহলে এখানে দেখো এ বি সি একটা ত্রিভুজ, তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র কিন্তু ক্লাস 7 এ ছিল, এখানে ভূমি হাফ ভূমি ইন্টু উচ্চতা। তো সামান্তরিকের একটা ধর্ম আছে যে সামান্তরিকের কর্ণ সামান্তরিকের দুটো সর্বসম ত্রিভুজে বিভক্ত করে, অর্থাৎ ত্রিভুজ এ বি সি আর এ সি ডি এই দুটো ত্রিভুজের ক্ষেত্রফল কিন্তু সমান। তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রফলকে যদি আমরা 2 দিয়ে গুণ করে দিই, তাহলে গোটা সামান্তরিকের ক্ষেত্রফলটা বেরিয়ে যাবে। তাহলে এই ক্ষেত্রফল তাহলে কি হচ্ছে? ক্ষেত্রফল ইকুয়াল টু এ বি সি ত্রিভুজ আর এ সি ডি, তাহলে দুটো মানে তোমার ইয়ে লিখতে পারি, তাহলে 2 অফ ত্রিভুজ এ বি সি এ ক্ষেত্রফল সমান 2 ইন্টু, দেখো এ বি সি এর ক্ষেত্রফল কত? হাফ ভূমি ইন্টু উচ্চতা। তাহলে এখানে দেখো এখানে এ বি সি 2 কেন লিখেছি? যেহেতু এখানে এ বি সি এর জায়গায় আমরা কি লিখতে পারি যে এ বি সি আর এ সি ডি সমান, তাই তাহলে এখানে হাফ হাফ কেটে যাচ্ছে, তাহলে ভূমি ইন্টু উচ্চতা, ভূমি ইন্টু উচ্চতা। এই সূত্রটা মনে রাখবে যে সামান্তরিকের ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ ভূমি এখানে ধরা আছে বি, এটাকে বলছি আমরা ভূমি, আর উচ্চতাটাকে বলছি আমরা এইচ, এ বি ইন্টু এ ই। এই গেল সামান্তরিকের ক্ষেত্রফল সংক্রান্ত সূত্র। এবার 4 নম্বর চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত সূত্র জানবো। 4 নম্বর হচ্ছে রম্বস। রম্বসটা কাকে বলবো আমরা? রম্বস দেখতেই বা কেমন? দেখো রম্বস হচ্ছে যে চতুর্ভুজের 4টি বাহু পরস্পর সমান কিন্তু কোনো কোণে সমকোণ বা 90 ডিগ্রি নয়, সেই ধরনের চতুর্ভুজকে বলবো আমরা রম্বস। অর্থাৎ এটাও আমরা বলা যাবে যে যে সামান্তরিকের 4টি বাহুই সমান, সেটাই আবার রম্বস। অর্থাৎ এটা একটা সামান্তরিক, তো সামান্তরিকের সব বাহুগুলো যখন সমান হয়ে যাচ্ছে তখনই তাকে আমরা বলবো রম্বস। তো রম্বসের 4টি বাহুই সমান, অর্থাৎ এটা যদি এ হয়, এটাও এ হয়, এটাও এ হয়, তাহলে এটাও এ হবে, এই হচ্ছে একটা রম্বস। তাহলে এই রম্বসের আমরা পরিসীমা কি করে জানবো? রম্বসের প্রত্যেকটা বাহু হচ্ছে এ করে, তাহলে পরিসীমা ইকুয়াল টু তাহলে কি হচ্ছে? রম্বসের পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু এ, অর্থাৎ 4 ইন্টু বাহু, 4 ইন্টু বাহু। এ ইকুয়াল টু আমরা বাহু ধরে নিয়েছি, বাহু ধরে। এখানে দেখো পরিসীমার সূত্র পেলাম এ পদ, রম্বসের কি পাবো? ক্ষেত্রফল। ক্ষেত্রফল, আচ্ছা রম্বসের আরেকটা ধর্ম আছে, তোমরা ভালো করে জানবে যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ ধরো এ, এটা বি, এটা বি, এটা সি, এটা ডি হয়, তাহলে এই রম্বসের দুটো কর্ণ আছে, এসি আর বিডি হচ্ছে দুটো কর্ণ। তাহলে দুটো কর্ণ পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, একটা মনে করো ও বিন্দুতে ছেদ করলো, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করার মানে হচ্ছে এখানে বিও ইকুয়াল টু ওডি আর সিও ইকুয়াল টু ওএ, এবং সমকোণে সমদ্বিখণ্ডিত করলো মানে এই কোণগুলো প্রত্যেককে কিন্তু 90 ডিগ্রি
করে, এরা কিন্তু প্রত্যেককে খণ্ডবিত করে, তাহলে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এর ক্ষেত্রফল এর সূত্রটা কি? তাহলে সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ অফ, যদি দুটো ডায়াগোনাল, ডায়াগোনাল মানে হচ্ছে কর্ণ, কর্ণদ্বয়ের গুণফল, এটাও লিখতে পারো। অর্থাৎ এখানে দুটো কর্ণ, কর্ণ AC ইকুয়াল টু যদি আমরা D1 ধরি, আর কর্ণ BD ইকুয়াল টু যদি D2 ধরি, তাহলে হাফ অফ D1 D2 এত বর্গ একক। এটা এটা একক, এটা হচ্ছে বর্গ একক। তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে কি? হাফ ইন্টু ডায়াগোনালের প্রোডাক্ট, অর্থাৎ কি? কর্ণদ্বয়ের গুণফল, হাফ অফ কর্ণদ্বয়ের গুণফল। এটা কিন্তু বাংলায় লিখো। এটা এই সূত্রটা মনে রাখলে তাড়াতাড়ি মানে মনে থাকবে, ক্ষেত্রফল ইকুয়াল টু আর D1 D2। তাহলে লিখো কর্ণদ্বয়ের গুণফল, হাফ অফ কর্ণদ্বয়ের গুণফল। এবার দেখো ক্ষেত্রফলের কিন্তু আরেকটা সূত্র আছে। এই ক্ষেত্রফল এটা দিয়েও, কর্ণ দিয়েও বের করা যায়, আবার ভূমি ইন্টু উচ্চতা এটা দিয়েও বের করা যায়। কেন বলছি এটা? যে রম্বস একটা সামুদ্রিক, আবার সামুদ্রিকের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে তোমার কি? ভূমি ইন্টু উচ্চতা। অর্থাৎ অঙ্কে যদি দেখো যে দেখা যাচ্ছে কর্ণগুলো দেওয়া আছে, তাহলে চট করে এই সূত্র বসিয়ে দিলে। আবার দেখা যাচ্ছে কর্ণগুলো যদি দেওয়া না থাকে, ভূমি বা উচ্চতা দেওয়া আছে, তখন আমরা এই সূত্র ব্যবহার করবো। উচ্চতা বলতে বুঝতেই পারছো, এখান থেকে এই অবধি যদি টেনে দাও, তাহলে এটাকে আমরা বলবো উচ্চতা। এই গেল রম্বসের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত সূত্র। আচ্ছা, এবার আমরা চতুর্ভুজের 5 নম্বর যে সমতলের চিত্রটা আছে, ট্রাপিজিয়াম, তার ক্ষেত্রফল এবং পরিসীমা সূত্র আমরা জানবো। 5 নম্বর হচ্ছে ট্রাপিজিয়াম। তো ট্রাপিজিয়াম কাকে বলে সেটা দেখো, যে ট্রাপিজিয়াম হচ্ছে দেখতে কেমন, দেখো একটু। ট্রাপিজিয়াম হচ্ছে যে চতুর্ভুজের বিপরীত যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, সেই ধরনের চতুর্ভুজকে বলবো আমরা ট্রাপিজিয়াম। এখানে দেখো ABCD, এই একটা চতুর্ভুজ। এই চতুর্ভুজের সমান্তরাল শুধুমাত্র আছে AD আর BC, আর কিন্তু AB এবং BC কিন্তু সমান্তরাল নেই। তাহলে যে কোনো এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল, আর অন্য বাহুগুলোকে বলবো তির্যক বাহু, অর্থাৎ AB আর BC এটাকে বলা হয় তির্যক বাহু। আবার যে ট্রাপিজিয়ামের তির্যক বাহুগুলো সমান, তাকে আবার সমদ্বিবাহু ট্রাপিজিয়ামও বলা হয়। তো আমরা এখন ট্রাপিজিয়ামের পরিসীমা কি করব? পরিসীমার সূত্র তো তোমরা জানো যে এই বাহুগুলোর যোগফল, অর্থাৎ টোটাল যে বাহুগুলো আছে, বাহুদ্বয়ের 4টি বাহুর সমষ্টি। হ্যাঁ, 4টি বাহুর সমষ্টি। এখানে কোনো বাহুই কিন্তু সমান নেই, তার জন্য পরিসীমার নির্দিষ্ট কোনো সূত্র এখানে আমরা অ্যাপ্লাই করতে পারবো না। তাহলে এই ক্ষেত্রফল এর সূত্রটা শুধু তোমাদের মনে রাখতে হবে, যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে হাফ অফ সমান্তরাল বাহু, এটাকে যদি ধরো A আর এটাকে যদি ধরো B, তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। উচ্চতাকে ধরবো আমরা কি? যে উচ্চতা কাকে বলবো এখানে? উচ্চতা হচ্ছে সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যবর্তী যে লম্ব দূরত্ব, সেটাকে বলছি আমরা উচ্চতা। অর্থাৎ এই এখানে উচ্চতা, এটুকুটা বলছি। তাহলে এটাকে আমরা লিখতে পারি হাফ অফ সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইনটু উচ্চতা। এই হলো ট্রাপিজিয়ামের ক্ষেত্রফলের সূত্র। এটা ভালো করে মনে রাখবে, এত বর্গ একক, আর এগুলো তো একক হিসেবে লেখা। আচ্ছা, চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত সূত্রগুলো জানলাম। এবার আমরা সেই সূত্রগুলোকে অ্যাপ্লাই করে অঙ্কগুলো করার চেষ্টা করব। তোমরা পেজ নম্বর বের করবে, 220 পেজ। 220 পেজে এগুলো অঙ্ক অনেকটাই ছোট ক্লাসেই করেছো, তবুও
দেওয়া আছে তোমাদের, দু একটা করি আমরা। 3 নম্বর অঙ্কটা দেখো, 3 নম্বর অঙ্কটা আমরা করবো। 3 নম্বর অঙ্কটা দেখো, বিরাটি মহাজাতির সঙ্গে আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে 4:3। মাটির চারদিকে এক পাক হেঁটে এলে 336 মিটার পথ অতিক্রম করা যায়, তাহলে মাঠের ক্ষেত্রফল কত? খুব সহজ অঙ্ক। দেখো, প্রথমে তোমরা যখন অঙ্কগুলো করবে তখন তোমরা ছবি এঁকে অঙ্কগুলো করার চেষ্টা করবে। ছবি আঁকলে কিন্তু তোমরা কখনোই ভুল করবে না, কখনোই ভুল হবে না। তাহলে আয়তাকার মাঠ, আয়তাকার মাঠের দৈর্ঘ্য এবং প্রস্থের অনুপাত দেওয়া আছে, আর এখানে চারদিকে এক পাক ঘুরে এসেছে। তাহলে আমাদের কি বের করতে হবে? আমি আগের দিন অঙ্ক করতে গিয়ে বলেছিলাম রিকোয়ার্ড টু ডু, আমাদের করতে হবে কি? করতে হবে তোমার মাঠের ক্ষেত্রফল বের করতে হবে। মাঠের ক্ষেত্রফল ইকুয়াল টু কত, এটা আমাদের বের করতে হবে, সবসময় খেয়াল রাখতে হবে। আর দেওয়া আছে কি? দেওয়া আছে কি তোমার ক্ষেত্র দৈর্ঘ্য এবং প্রস্থ অনুপাত দেওয়া আছে। আচ্ছা, দেওয়া আছে কি তোমার দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু দেওয়া আছে 4:3। আচ্ছা, ধরি এরকম অনুপাত দেওয়া থাকলে তোমাদের আগে বলেছি যেগুলো এখানে 4x অথবা 3x হতে পারে, বা 4x 3x যা কিছু ধরতে পারো। ধরি দৈর্ঘ্য ইকুয়াল টু 4x, এখানে দেওয়া আছে একটা জিনিস, পরিসীমাটা দেওয়া আছে 336 মিটার। আচ্ছা, তাহলে মিটারে হবে এককটা, আর প্রস্থ ধরে নাও, তাহলে এখানে হচ্ছে 3x মিটার। তাহলে প্রশ্নানুসারে আমরা কি লিখতে পারি? চারপাশে এক পাক ঘুরে আসছে, তাহলে পরিসীমা, তাহলে কি হচ্ছে? পরিসীমা মানে এ বি সি ডি, এক পাক ঘুরে এসছে, তাহলে পরিসীমাটা দেওয়া আছে এখানে। পরিসীমা দেওয়া আছে কত? 336 মিটার। 336 মিটার পরিসীমা দেওয়া আছে। তাহলে এই সূত্র থেকে আমরা একটা পরিসীমা পাবো। তাহলে প্রশ্নানুসারে একবারে আমরা লিখতে পারি প্রশ্নানুসারে পরিসীমা ইকুয়াল টু 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ। দৈর্ঘ্য মানে হচ্ছে 4x প্লাস প্রস্থ, দৈর্ঘ্য প্লাস প্রস্থ হচ্ছে পরিসীমা, এটাই ইকুয়াল টু দেওয়া আছে তোমার 336। তাহলে এখান থেকে আমরা x এর মান বের করবো। তাহলে 2 ইন্টু কত হচ্ছে? 4 3 7, 7x ইকুয়াল টু 336, বা 14x ইকুয়াল টু 336, তাহলে x ইকুয়াল টু 336 এর 14। এবার করবে কাটাকাটি করো, 14 দিকে ভাগ করে দেখতে পারো। 336কে 14 দিয়ে ভাগ করো, 14 দুগুণ 28, 28 আর 8 5 56, 4 বার যাবে, 56, তাহলে এটা হচ্ছে তোমার 24, এটা হলো 24। তাহলে x এর ভ্যালু যখন 24 বেরোলো, তাহলে আমরা দৈর্ঘ্য প্রস্থটা পেয়ে যাচ্ছি। অতএব আয়তাকার যে মাঠ আছে সেই মাঠের দৈর্ঘ্য ইকুয়াল টু তাহলে কত হচ্ছে? দৈর্ঘ্য ইকুয়াল টু 4x ইকুয়াল টু 4 ইন্টু 24 গুণ করো, এত কি? এটা কিন্তু মিটার, মিটার। তাহলে হচ্ছে 4 4 6 হাতে 1, 4 2 8 9, এত মিটার। আর প্রস্থ, প্রস্থ ইকুয়াল টু 3 ইন্টু 3x ইকুয়াল টু 3 ইন্টু 24 মিটার। তাহলে কত হচ্ছে? 72 মিটার। চেয়েছে কি দেখো, রিকোয়ার্ড টু ডু মানে ক্ষেত্রফল কত চেয়েছে। তাহলে ক্ষেত্রফল আয়তাকার মাঠে ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ, তাহলে হচ্ছে তোমার 96 ইন্টু 72, এত বর্গ মিটার। তোমরা অনেক সময় কি লেখো বলো তো? এখানে মি এরকম লেখো, এরকম সংক্ষেপে কিন্তু লিখবে না, এরকম লিখবে বর্গ মিটার। বা বর্গ মিটার লিখতে যদি অসুবিধা হয় তাহলে তোমরা এটাকে মিটার স্কোয়ারও লিখতে পারো, এরকমও লিখতে পারো। তাহলে এবার এটাকে, বা এটাকে ইংলিশেও যদি লিখতে পারো মিটার স্কোয়ার, এরকমও লিখতে পারো। তাহলে তোমার 96 আর 72 মাল্টিপ্লাই করো, তাহলে কত হচ্ছে? 6 2 12 2 হাতে 1, 9 2 18 19, 642 এর 2 হাতে 4, 7 9 63, 64 65 66 67। তাহলে 2 9 10 11 থেকে 1
7 আর 8 আর 9 6, তাহলে এখানে বেরোলো 6 9 1 2 এত মিটার স্কোয়ার বর্গ মিটার। এটা লিখতে হবে, তাহলে মাঠের ক্ষেত্রফল বেরিয়ে গেল। এই হচ্ছে অঙ্ক, এটাই আনসার। আচ্ছা, এবার দেখো ওই 220 পেজেরই আমরা 8 নম্বর অঙ্কটা এবার করব। 8 নম্বর অঙ্কটাতে দেখো যে 1200 বর্গ সেমি ক্ষেত্রফল বিশিষ্ট একটি আয়তাকার জমির দৈর্ঘ্য 40 মিটার আর 40 মিটার হলে কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তাহলে দেওয়া আছে কি এ বি সি ডি, এই আয়তাকার একটা ক্ষেত্র আছে, সেই ক্ষেত্রের যে কর্ণ রয়েছে এসি কর্ণ, এই কর্ণের উপর অঙ্কিত বর্গক্ষেত্র হচ্ছে এ সি ই এফ, এর ক্ষেত্রফল বের করতে হবে। তো এখানে কি দেওয়া আছে, এ বি সি ডি এই আয়তক্ষেত্রের ক্ষেত্রফল কত দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে তোমার 1200 বর্গ সেমি, 1200 বর্গ সেমি এটা দেওয়া আছে। আর কি দেওয়া আছে, দৈর্ঘ্যটা দেওয়া আছে, দৈর্ঘ্য ধরে নাও এ বি অথবা বিসি, এটা 40 দেওয়া আছে, 40 সেমি। হ্যাঁ, দৈর্ঘ্য ইকুয়াল টু 40। আমাদের বের করতে হবে কি, আগে তোমাদের বলেছিলাম রিকোয়ার্ড টু ডু, কি বের করতে হবে, এ সি ই এফ এর ক্ষেত্রফল, এ সি ই এফ এর ক্ষেত্রফল ইকুয়াল টু কত, এটা আমাদের লক্ষ্য রাখতে হবে, এটা আমাদের বের করতে হবে। তাহলে এখানে দেখো যে এ বি সি ডি যে আয়তক্ষেত্র আছে তার ক্ষেত্রফল দেওয়া আছে আর দৈর্ঘ্য দেওয়া আছে। তাহলে আমাদের দরকার এখন প্রস্থ, তাহলে প্রস্থ কত, অতএব প্রস্থ ইকুয়াল টু ক্ষেত্রফল বাই দৈর্ঘ্য। এ যদি কাটাকাটি করি তাহলে কত হচ্ছে, 30 সেমি। তাহলে দৈর্ঘ্য পেলাম আমরা কত, দৈর্ঘ্য পেয়েছি 40 দৈর্ঘ্য আছে, আর এখন পেলাম প্রস্থ 30, মানে এটা এ বি পেলাম 30। তাহলে দেখো এ বি সি ডি একটা সমকোণী ত্রিভুজ, এই কর্ণের মানে ফর্মুলাও তোমরা জেনেছো যে দৈর্ঘ্য স্কয়ার প্লাস প্রস্থের স্কয়ার তার রুট। অতএব কর্ণ এসি ইকুয়াল টু রুট ওভার 40 এর স্কয়ার প্লাস 30 এর স্কয়ার, তাহলে কত হচ্ছে 1600 প্লাস 900 গুণ করো, তাহলে 16 9 2500 রুট হলে 2500, তাহলে এটা বর্গমূল করলে কত হচ্ছে 5 5 25 আর একটা 50। তাহলে এসি কত পেলাম আমরা, এসি পেলাম 50 সেমি, এসিটা পেয়ে যাচ্ছি আমরা 50 সেমি। এবার এটা যদি এসি 50 পায় তাহলে এটাও 50 হবে, এটাও 50 হবে, এটাও 50 হবে। তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের আমাদের এখন ক্ষেত্রফলটা বের করতে হবে। এইগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এখানে লেখাই আছে যে অতএব এ সি ই এফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এক একটা বাহু পেয়ে গেলাম 50, তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার, অর্থাৎ 50 এর স্কয়ার এত বর্গ সেমি, অর্থাৎ 5 5 25 আর কত হচ্ছে বর্গ সেমি পেয়ে গেলাম। এই গেল তোমার কত নম্বর অঙ্ক, 8 নম্বর অঙ্ক গেল। এটাই চেয়েছে, হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, এটাই आंसर। এবার এটা যদি এসি 50 পায় তাহলে এটাও 50 হবে, এটাও 50 হবে, এটাও 50 হবে। তাহলে এটা একটা বর্গক্ষেত্র, এই বর্গক্ষেত্রের আমাদের এখন ক্ষেত্রফলটা বের করতে হবে। এইগুলোর ক্ষেত্রফল বের করতে হবে। তাহলে আমাদের এখানে লেখাই আছে যে অতএব এ সি ই এফ বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ইকুয়াল টু, বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র কি, এক একটা বাহু পেয়ে গেলাম 50,
তাহলে ক্ষেত্রফলের সূত্র হচ্ছে বাহু স্কয়ার অর্থাৎ 50 স্কয়ার এত বর্গ সেমি অর্থাৎ 5 5 25 আর কত হচ্ছে বর্গ সেমি পেয়ে গেলাম। এই গেল তোমার কত নম্বর অঙ্ক? 8 নম্বর অঙ্ক গেল। এটাই চেয়েছে, হ্যাঁ, বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে কত, এটাই অ্যান্সার। এবার চলে এসো পেজ নাম্বার 225 লেখা আছে, দেখো 225 পেজ। 225 পেজের 2 নম্বর অঙ্কটা দেখো। আমরা যে 5 রকম চতুর্ভুজ পড়েছি, তো সেই 5 রকম চতুর্ভুজেরই অ্যাপ্লিকেশনগুলো আমরা করছি। এবার আমরা সামান্তরিকের একটা অ্যাপ্লিকেশন করছি, যে একটি সামান্তরিকের ভূমি উচ্চতার দ্বিগুণ। যদি সামান্তরিক আকার ক্ষেত্রের ক্ষেত্রফল 98 বর্গ সেমি হয়, তাহলে এর দৈর্ঘ্য আর দৈর্ঘ্য অর্থাৎ ভূমির দৈর্ঘ্য এবং উচ্চতা কত? তাহলে এখানে দেওয়া আছে কি, ধরো ABCD হচ্ছে একটা সামান্তরিক। এই সামান্তরিকের ভূমি হচ্ছে BC আর উচ্চতা হচ্ছে A। তো ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ। দেওয়া আছে কি কি, ক্ষেত্রফল দেওয়া আছে সামান্তরিকের, এর ক্ষেত্রফলটা দেওয়া আছে, ক্ষেত্রফল দেওয়া আছে 98 বর্গ সেমি, এত বর্গ সেমি। আমাদের রিকোয়ার্ড টু ডু কত, কি বের করতে হবে, এর ভূমি আর বের করতে হবে উচ্চতা ইকুয়াল টু কত। এখানে একটা কন্ডিশন দেওয়া আছে, ভূমি হচ্ছে উচ্চতা দ্বিগুণ। তাহলে ভূমি, তাহলে ধরি ভূমি হচ্ছে উচ্চতার দ্বিগুণ, তাহলে উচ্চতাটা ধরে নিই, ধরি সামান্তরিকের উচ্চতা ইকুয়াল টু x সেমি। তাহলে ভূমি ইকুয়াল টু তাহলে কত হবে, উচ্চতার দ্বিগুণ, তার মানে 2x সেমি ধরে নিলাম। তাহলে আমরা আগে জেনেছি যে সামান্তরিকের ক্ষেত্রফল হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। তাহলে আমরা লিখতে পারি, কি লিখতে পারি, যে প্রশ্ন অনুসারে সামান্তরিকের যে ক্ষেত্রফল সেটা হচ্ছে ভূমি ইনটু উচ্চতা। এইটুকুটা, এই গোটাটা এটা হচ্ছে তোমার 2x এতটা, আর এই উচ্চতা এইটুকুটা বলছি এখান থেকে এই অবধি, এটা হলো x। তাহলে প্রশ্ন অনুসারে ভূমি ইনটু উচ্চতা মানে x ইনটু 2x, বা একই ব্যাপার 2x ইনটু x, ভূমি ইনটু উচ্চতা, ভূমি ইনটু উচ্চতা ইকুয়াল টু দেওয়া আছে 98। তাহলে 2x স্কয়ার ইকুয়াল টু 98। তাহলে x স্কয়ার ইকুয়াল টু 98 বাই 2 কত হয়, 4 দুগুণ 8, 9 দুগুণ 18। তাহলে x ইকুয়াল টু প্লাস মাইনাস এখানে আসবে 49। এখানে প্লাস মাইনাস অর্থাৎ বলছি করে প্লাস মাইনাস 7, অর্থাৎ প্লাস 7 এর স্কয়ার করলেও 49 হয়, আবার মাইনাস 7 এর স্কয়ার করলেও কিন্তু 49 হয়। সেজন্য এর দুটো ভ্যালু আসবে। তো এখানে আমরা প্লাস এবং মাইনাসের মধ্যে মাইনাস মানটা নেব না, কারণ কখনোই দৈর্ঘ্য প্রস্থ বা ক্ষেত্রফল এগুলো কখনো নেগেটিভ হয় না, সেই জন্য আমরা পজিটিভ ভ্যালুটাই নেব। এটাকে আমরা শুধু প্লাস 7 এটাই নিচ্ছি। তাহলে এখানে x যখন বেরিয়ে গেল, তাহলে এখান থেকে আমাদের দুটো জিনিস বের করতে বলেছি, ভূমি এবং উচ্চতা কত। অতএব সামান্তরিকটার তাহলে ভূমি কত, ভূমি হচ্ছে 2 ইনটু 7 সেমি ইকুয়াল টু হলো 14 সেমি, আর উচ্চতা ইকুয়াল টু x মানে 7 সেমি, এটাই অ্যান্সার। আচ্ছা, এরপরে তোমাদের 225 পেজেরই 6 নম্বর অঙ্কটা দেখো। একটি রম্বসের কর্ণদ্বয়ের পরিমাপ 15 মিটার এবং 20 মিটার হলে উহার পরিসীমার ক্ষেত্রফল এবং উচ্চতা কত? ABCD একটা রম্বস এঁকেছি, তো এর কি কি চেয়েছে, কর্ণদ্বয় দুটো দেওয়া আছে, কি কি দেওয়া আছে সেগুলো দেখো, কি কি দেওয়া আছে সেগুলো আমরা আগে লিখি। যে কর্ণ, ধরো AC, এটাকে ধরে D1, হ্যাঁ, দেওয়া আছে কত, 15 মিটার, 15 মিটার। কর্ণ BD,
বিডি, এটাকে D2 ধরি, দেওয়া আছে 20 মিটার। আর দেওয়া আছে, তাহলে রিকোয়ার্ড টু ডু কি কি বের করতে হবে, রিকোয়ার্ড টু ডু কি কি বের করতে হবে সেটা দেখো, পরিসীমা আর হচ্ছে তোমার ক্ষেত্রফল আর উচ্চতা, এই তিনটি জিনিস বের করতে হবে। এখানে দেখো এবিসিডি একটা রম্বস, এই রম্বসের এসি এবং বিডি দুটো কর্ণ, সেই দুটো কর্ণের পরিমাপ দেওয়া আছে। আর আমি এই একটা উচ্চতা টেনে নিলাম, লম্ব টেনে নিয়েছি, তাহলে এই হলো তোমার উচ্চতা। এটাও আমাদের বের করতে হবে। তো এবার এখানে দেখো যে এটাকে ধরে নিলাম h ইকুয়াল টু h মিটার দেওয়া আছে। তো যেহেতু দুটো কর্ণের দৈর্ঘ্য দেওয়া আছে, তাহলে আমরা মানে তোমার রম্বসের ক্ষেত্রফলের সূত্রতে আমরা দেখেছি যে রম্বসের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু d1 ইন্টু d2, অর্থাৎ কর্ণদের গুণ। অতএব এই রম্বসটির ক্ষেত্রফল ইকুয়াল টু হচ্ছে হাফ ইন্টু d1 d2। তাহলে হাফ d1 মানে হচ্ছে তোমার 15 আর d2 হচ্ছে 20। খুব সহজ, 10 তার মানে হচ্ছে 100 বর্গ মিটার। মিটার এককে দেওয়া আছে তো। হ্যাঁ, এবার দেখো আর কি চাইছে, তাহলে আমাদের ক্ষেত্রফলটা বেরিয়ে গেল 2 নম্বর জিনিসটা। তারপরে চাইছে পরিসীমার উচ্চতা। তা পরিসীমার উচ্চতাটা আমরা কিন্তু বের করতে পারবো না এখন, ভূমি যেহেতু জানি না। তাহলে আমাদের প্রথমে পরিসীমা বের করতে গেলেও বাহুর দৈর্ঘ্য জানতে হবে। এখানে বাহুর দৈর্ঘ্য কিন্তু বলা নেই। তো তোমাদের রম্বসের ধর্ম সম্বন্ধে আমি বলেছিলাম যে রম্বসের কর্ণগুলো পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, অর্থাৎ এখানে BO আর OD সমান আর CO আর OA সমান। তাহলে ত্রিভুজ মানে এটা সমকোণী ত্রিভুজ হয়ে গেছে, যে সমকোণী ত্রিভুজ ABO, যে কোনো একটা ত্রিভুজ নিয়েও করতে পারো তোমরা, BCO, এই চারটার মধ্যে যে কোনো একটা নিয়ে নেবে। ABO ধরে আমি বলছি, তাহলে ত্রিভুজ কি ABO থেকে আমরা কি পাচ্ছি একটা জিনিস দেখো, এই ত্রিভুজে আমরা এগুলো আমরা জেনে নেব। গোটা BD ইকুয়াল টু দেওয়া আছে কত, 20। তাহলে BO ইকুয়াল টু কত, BO ইকুয়াল টু হচ্ছে 20/2 ইকুয়াল টু হচ্ছে 10 মিটার। এবার AO ইকুয়াল টু কত, AO এসিটা টোটালটা দেওয়া আছে কত, 15। তাহলে AO ইকুয়াল টু হচ্ছে 15/2, মানে এত মিটার। এবার আমরা এই একটা সমকোণী ত্রিভুজ পেলাম ABO, এর এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। তাহলে এটা হচ্ছে তোমার ভূমি, এটা যদি লম্ব ধরো তাহলে এটা হবে অতিভুজ AB। তাহলে AB ইকুয়াল টু, তাহলে কি হচ্ছে, √/BO² প্লাস OA স্কয়ার। এবার মানগুলো বসিয়ে দাও। BO ইকুয়াল টু কত, 10 স্কয়ার, আর AO হচ্ছে 15/2 এর স্কয়ার। সলভ করো, 100 আর 25 15 হয় 225, আর 2 × 4 যোগ করো, 400 যোগ 225/4, তাহলে কত হলো, 625 625 এর 4 করলে রুট করলে 25/2। তাহলে প্রত্যেকটা বাহু আমরা কত করে পাচ্ছি, 25/2 করে, 25/2, এটাও 25/2 25/2 করে পাচ্ছি। তাহলে আমরা কি লিখতে পারি, এবার পরিসীমাটা সহজে বের করতে পারবো আমরা। তাহলে পরিসীমা, তাহলে রম্বসটা কত হবে, পরিসীমা ইকুয়াল টু 4 ইন্টু বাহু 4A। তাহলে 4A মানে 4 ইন্টু বাহু মানে হচ্ছে তোমার 25/2, ওই দিয়ে কেটে দাও, তাহলে কি হচ্ছে কত, 25 × 50 মিটার। তাহলে পরিসীমা পেয়ে গেলাম। এবার থাকলো উচ্চতাটা দেখো, ধরে নিয়েছি AE, ধরে নিয়েছি উচ্চতা, সেটাকে ধরে নিয়েছি
এক্স বা এই যা কিছু ধরতে পারি। আচ্ছা, তাহলে এখানে একটা ক্ষেত্রফল আমরা আগেই পেয়েছি। এই দেখো এখানে একটা আগেই ক্ষেত্রফল পেয়েছি। তাহলে আমরা যদি, আমি আগেই বলেছি যে রম্বস একটা সামান্তরিক, তাহলে ভূমি ইনটু উচ্চতা করে আরেকটা ক্ষেত্রফল পাবো, সেটা ইকুয়াল টু যদি আমরা এটা করে দিই তাহলে আমরা উচ্চতাটা পেয়ে যাবো। ধরি উচ্চতা ইকুয়াল টু এইচ মিটার। প্রশ্নানুসারে তাহলে কি হবে? প্রশ্নানুসারে ভূমি ইনটু উচ্চতা, ভূমি মানে হচ্ছে তোমার এখানে এটাকে ধরো, এটা যদি উচ্চতা হয় তাহলে ভূমি হচ্ছে বিসি, তার মানে 25/2 ইনটু এইচ ইকুয়াল টু 150। তাহলে এইচ ইকুয়াল টু হচ্ছে 150 ইনটু 2/25। আচ্ছা, 25 দিয়ে কাটলে কত হয়? 6 বার কাটে, 6 5 3 না 6 12। তাহলে উচ্চতাটা আমরা পেলাম। অতএব রম্বসটির উচ্চতা ইকুয়াল টু 12 মিটার। 12 মিটার। তাহলে আমরা তিনটা জিনিসই পেয়ে গেলাম, উচ্চতা, ক্ষেত্রফল পেলাম, পরিসীমা পেলাম, আর পেলাম হচ্ছে উচ্চতা ইকুয়াল টু 12 মিটার। এগুলো। আচ্ছা, এবার হচ্ছে 225 পেজেরই ধরো কত একটা ট্রাপিজিয়ামের অঙ্ক করি। 9 নম্বর অঙ্কটা দেখো, যে একটি ট্রাপিজিয়াম আকার ক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে 9 নম্বর অঙ্কটা। ক্ষেত্রফল দেওয়া আছে এবং সমান্তরাল বাহুদ্বয়ের মধ্যে লম্ব দূরত্ব দেওয়া আছে। তাহলে সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। তাহলে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত হবে? দেওয়া আছে কি কি? এই যে একটা ট্রাপিজিয়াম, এই ট্রাপিজিয়ামটার ক্ষেত্রফল দেওয়া আছে। ক্ষেত্রফল দেওয়া আছে কত? 1400 বর্গ ডেকামিটার। বর্গ ডেকামিটার এটা দেওয়া আছে। আর কি আছে? সমান্তরাল বাহুদ্বয়ের যে লম্ব দূরত্ব এই, সেটা দেওয়া আছে। লম্ব দূরত্ব মানে এখানে উচ্চতা, উচ্চতাটা দেওয়া আছে এই যেটা, সেটা কত দেওয়া আছে? 20 ডেকামিটার। 20 ডেকামিটার। আর বাহুদ্বয়ের, সমান্তরাল বাহুদ্বয়ের দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে 3:4। অর্থাৎ দেওয়া আছে তোমার সমান্তরাল বাহু হচ্ছে AD BC। BC দেওয়া আছে কত? 3:, AD B দেওয়া আছে 3:4। 3:4 দেওয়া আছে। এখন রিকোয়ার্ড টু ডু, আমাদের কি করতে হবে? কি করতে হবে? যে বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? বাহুদ্বয় ইকুয়াল টু কত? এবার দেখো, তাহলে দেওয়া আছে এখানে, আমরা ধরি বাহুগুলো ধরে নেই, যে ধরি AD বাহু ইকুয়াল টু হচ্ছে 3x ডেকামিটার, আর BC বাহু ইকুয়াল টু 4x ডেকামিটার। তো আমরা জানি যে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল ইন্টু উচ্চতা। তাহলে প্রশ্নানুসারে এটা আবার দেওয়াই আছে। আচ্ছা, প্রশ্নানুসারে কি? হাফ ইন্টু ক্ষেত্রফল সমান সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল, অর্থাৎ 3x প্লাস 4x ইন্টু উচ্চতা মানে কত? উচ্চতা এখানে দেওয়াই আছে। উচ্চতা ইকুয়াল হচ্ছে 20 ইকুয়াল টু ক্ষেত্রফল হচ্ছে তোমার 1400 বা হাফ 4 × 7 x ইন্টু 20 ইকুয়াল টু 1400। বা এখানে কাটাকাটি করো, এটা হলো 10। তাহলে কত হলো? 70x ইকুয়াল টু 1400, x ইকুয়াল টু 1400 বাই 70। তাহলে কত হচ্ছে? 20 হলো। 7 × 14 20। অতএব চেয়েছে কি? বাহুদ্বয়ের দৈর্ঘ্য কত? অতএব
বাহুদ্বয় অর্থাৎ এডি ইকুয়াল টু কত, এডি ইকুয়াল টু হচ্ছে 3 ইন্টু এক্স এর মান পেলাম 20, তাহলে 6 ডেকামিটার। আর আরেকটা বাহু বিসি ইকুয়াল টু 4 ইন্টু 20 মানে 80। এই হলো অঙ্ক, এগুলোই হচ্ছে আনসার। অঙ্কগুলো খুবই সহজ, খালি শুধু তোমাদের ফর্মুলাগুলো সব কিছু খেয়াল রাখতে হবে এবং কনসেপ্টটা ঠিক রাখতে হবে। এবং অঙ্ক যখন করবে তখন একেবারে কী করবে, ছবি এঁকে নেবে। ছবি না আঁকলে ব্যাপারটা বুঝতেই পারবে না যে কী বের করতে বলেছে, এটা রম্বস না কি, মানে ফিগার না আঁকলে কিন্তু অঙ্ক বুঝতে পারবে না। ওই জন্য ছবি এঁকে নিয়ে তারপরে তোমরা কী করবে, অঙ্কগুলো করার চেষ্টা করবে। তাহলে আমি এই যে 5 ধরনের যে চতুর্ভুজ করালাম এবং 5 ধরনের চতুর্ভুজের ক্ষেত্রফল এবং পরিসীমা সংক্রান্ত অঙ্কগুলো করালাম। তোমরা এবার যে বাদ বাকি অঙ্কগুলো থাকলো সেগুলো তোমরা করার চেষ্টা করবে। আর সেই বসে দেখি তোমার 15.1 আর 15.3 এই দুটো লেসন থেকে তোমরা কী করবে, হোমওয়ার্ক হিসাবে থাকবে তোমাদের বইয়ে আছে। দেখো বসে দেখি 15.1 আর হচ্ছে 15.3 এই দুটো লেসনের হোমওয়ার্ক থাকবে, এগুলো করবে। যদি না হয় তাহলে আমাকে মেসেজ করবে, হোয়াটসঅ্যাপে মেসেজ করবে আর ফোন করতে পারো। আর এরপরের মানে ক্লাসে আমরা ত্রিভুজের পরিসীমা এবং ক্ষেত্রফল সংক্রান্ত অঙ্কগুলো করবো এবং তার বিভিন্ন রকমের সূত্রগুলো জানার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করছি। ভালো থেকো তোমরা।